হ্যালো গাইজ, গুড মর্নিং। হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে 2023-এর শেষ রাইড। কনসিস্টেন্সির আমার মধ্যে অভাব আছে, তো তারপরেও আজকে যাচ্ছি একটা বাইক ট্যুর। বাইক নিয়ে যাচ্ছি আর মুর্শিদাবাদ যাচ্ছি। চেষ্টা করব যাতে এক্সপ্লোর করা যায়। তো দেখা যাক। এখন ঘড়িতে কটা বাজে রে তীর্থ? কটা বাজে? বাজে তো 6:43। 6:43 বাজে। আর আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি অ্যারাউন্ড 6টা নাগাদ। তো ওখান থেকেই আরও দুজন আছে, তো ওদের দুজনকে নিয়ে বেরোতে বেরোতে হয়ে গেল টাইম। তো এখন আমরা যাবো মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে আমরা মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে ঢোকার একদম পাক্কা টেন্ডেন্সি আছে। তো দেখা যাক কী হয়। চলো জুড়ে থাকো আমার ব্লগের সাথে, সব খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেবো। চলো। সতেরো কিলোমিটার টানা বাইক রাইডের পর আমার চোখে পড়ে প্রথম কল্যাণী এবং কৃষ্ণনগরের বোর্ড। কল্যাণী বাদিক থেকে চলে যেতে হবে, আর আমরা যেহেতু যাব মুর্শিদাবাদ, কৃষ্ণনগর একদম স্ট্রেট, তো আমরা স্ট্রেট রাস্তা বেছে নিলাম। প্রথমেই আমাদের যেই কাজটা করতে হবে, খুঁজতে হবে একটা পেট্রোল পাম্প, এবং পেট্রোল পাম্প খুঁজে আগে তেল রিফিল করতে হবে, তারপর বাকি। তো বস, এতটা রাস্তা যাওয়ার জন্য প্রথমে আমাকে খুঁজতে হবে একটা পেট্রোল পাম্প, এবং সেখান থেকে আমার গাড়ি করতে হবে ফিউল আপ। তো এখন যাব একটা পেট্রোল পাম্পে, সামনে যেই পেট্রোল পাম্প দেখবো সেখানেই হামলা করবো। তো পাম্প থেকে 804 টাকার মোট পেট্রোল আমার গাড়িতে আমি ফিউল আপ করিয়ে নিই। তেল ভরার সাথে সাথে গাড়ির পেট্রোলের কাঁটাটা এতটা উঠে গেল, মনটা একদম খুশিতে ভরে গেল। ফিউল আপের পর আমরা বেরিয়ে পড়ি রানাঘাটের দিকে। রানাঘাট হয়ে কৃষ্ণনগর, কিন্তু এখানে রানাঘাটে আমাদেরকে পড়তে হয় সমস্যার মুখে। প্রায় টানা 5 থেকে 6 কিলোমিটার রাস্তা জ্যামে আটকে ছিল। ভাগ্যিস আমরা বাইক নিয়ে এসেছিলাম, এটাই ভাবছিলাম বাইক চালাতে চালাতে। যারা 4 হুইলার কিংবা বড় বড় ট্রাক চালাচ্ছে তাদের কতই না ধৈর্য। তো মোটামুটি 3-4 ঘন্টার তো কেস এখানে। হয়তো এটাও একটা কারণ বাইক জার্নি করার, কারণ লিটারালি রাস্তাঘাট কখন জ্যামে ফেসে যাবে কেউ জানে না। তোমার কাছে যদি একটা বাইক থাকে, তুমি যেখান থেকে খুশি বেরিয়ে যেতে পারবে, এটাই তো মজা। বিভিন্ন রাস্তা দেখা হয়, নতুন কিছু জানা হয়, অনেক কিছু, যেখানে খুশি তুমি হল্ট নিতে পারো। তো ফাইনালি রানাঘাট ক্রস করে চলে এসেছি। মানে প্রায় 7-8 কিলোমিটার একটা টানা জ্যাম ছিল। এই রোডটা দেখে কেউ আন্দাজও লাগাতে পারবে না। ওই লরি বাসগুলো দাঁড়াচ্ছে, ওখান থেকে জ্যাম শুরু হচ্ছে। মানে লিটারালি প্রায় 7 থেকে 8 কিলোমিটার জ্যামের ভেতর। বাবা, জীবনটাই পুরো কয়লা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এখানে চলে এসছে, এখানে ছোট্ট হল, কারণ পেছনে দুজন ছিল, তারা দুজন এখনও আসেনি। তো তারা আসুক, তারপর আবার আমাদের জার্নিটা শুরু করব। মোস্ট প্রবাবলি এখন 30 কিলোমিটার টানার পুরো একদম ইচ্ছা আছে, একেবারে 30 কিলোমিটার টেনে তারপর ব্রেকফাস্ট করবো, দেন আবার। তো এখন ঘড়িতে বেজে গেছে 9:17, আর আমরা জলঙ্গি নদীর এখানে চলে এসেছি। একটু সামনে গেলেই কৃষ্ণনগর পড়বে। তো রাইডটা স্লো হলেও প্রচুর মজা হচ্ছে, মান হচ্ছে যাকে এক কথায় বলে। তারপর আর একটু গেলে মায়াপুর, তারপর অনেকটা গেলে মুর্শিদাবাদ। তো জুড়ে থাকো আমাদের সাথে। এখানে লিটারালি এত বড় বড় লরিগুলো যাচ্ছে, আর এই রিক্সার যাচ্ছে, আমার তো ভয় লাগছে, লিটারালি কাঁপছে। আমার ভয় লাগছে যাতে ভেঙে গেলে কী হবে কে জানে। যাই হোক, নদীর ভিউটা খুব ভালো, আর জলটা যথেষ্ট স্বচ্ছ। এত বড়, অ্যাকচুয়ালি এটা খুবই ছোটো হতে পারে, বাট আমার কাছে এটা প্রচুর বড়। মুর্শিদাবাদ মানে আমার লাইফের সব থেকে বড় ট্যুর, এটা বাইক ট্যুর।
অবভিয়াসলি বাইক ট্রিপ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ততক্ষণের জন্য টাটা, স্টে টিউনড। তো আমরা চলে এসেছি এখন হোটেল সানসিটি। এটা মূলত কৃষ্ণনগরের মধ্যে পড়ে। তো এখান থেকে বহরমপুর দেখাচ্ছে এখনও প্রায় 80 কিলোমিটার। জাস্ট মায়াপুর ক্রস করে এসেছি। তো এখন এখান থেকে আলুর পরোটা খাবো, আর যে রুটি খাবে 9:40 বেজে গেছে। আমরা যা টার্গেট নিয়েছিলাম সেই টার্গেটে ঢুকতে হলে এখন খেয়ে আর একটা স্টপেজ নেই, আমাদেরকে ছুটে যেতে হবে, কারণ কিছু করার নেই, আমাদেরকে পৌঁছতে হবে। তো ফাইনালি এখন পৌঁছে গেছি আমরা ধুবুলিয়ার একটা ধাবায়। মায়াপুর জাস্ট ক্রস করে আসলাম আমরা, অ্যান্ড এখন সকাল থেকে কিছু খাইনি, প্রায় বাজে 10টা। সকালে রুটিটা খাবো, তো রুটি তরকা অর্ডার দিয়ে দিয়েছি, খেয়ে নিই। ভালো মামা, ভালো ভালো, খারাপ না, একটু স্পাইসি আছে বেশ। আর সত্যি কথা বলতে বাইরে বেরিয়ে এই লাইন দাবার খাবারগুলো এত ভালো লাগে, স্পেশালি রুটি তরকাটা, এক্স্যাক্ট অসাধারণ লাগে। তো ধাবা থেকে খেয়ে জাস্ট বেরোলাম, এবার প্রায় 80 কিলোমিটার আছে। তো ইচ্ছে আছে একবারে ট্রেনে দেওয়ার, দেখা যাক, কারণ বহরমপুর আমাদেরকে ঢুকতে হবে, তারপর মুর্শিদাবাদ, ওখানে বেশ কয়েকটা জায়গা এক্সপ্লোরও করতে হবে। তো ইচ্ছে আছে আর কোথাও না দাঁড়িয়ে একবারে মেরে দিই, দেখা যাক কী হয়। আসলে এটাই হয় গল্প, আমরা একরকমভাবে আর একরকম ট্রিপ হয়, কতটা সুন্দরভাবে আমরা আজকে ট্রিপটা করতে পারি, কারণ নতুন এক্সপিরিয়েন্স হবে একটা। এর আগে এত বড় লম্বা বাইক ট্যুরের এক্সপিরিয়েন্স আমার নেই, তো স্বাভাবিকভাবে একটু নার্ভাস, আর তার সাথে প্রচুর প্রচুর এক্সাইটেড। তোমরাও চলো আমার সাথে, দেখি একসাথে এক্সপ্লোর করি, চলো দেখা হচ্ছে। এরপর ধুবুলিয়া, বেথুয়াডহরি, দেবাগ্রাম, পলাশী, বেলডাঙ্গা সব কিছু ক্রস করে আমরা ঢুকে গেলাম বহরমপুর, অ্যান্ড তারপর সোজা ঢুকে গেলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এখান থেকে প্রায় 22 কিলোমিটার যাওয়ার পর পড়বে হাজারদুয়ারি। তো এতক্ষণ একটা বড় জার্নির পর ফাইনালি আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারির দক্ষিণ গেটে। তো আমরা দক্ষিণ গেট থেকে এখন এন্ট্রি নেবো, এরপর টিকিট কাটতে হবে, জানি না কত টিকিট। এই যে আমাদের বাইক সব পার্ক করা আছে, অ্যান্ড এখান থেকে আমরা যাবো স্ট্রেট। তো চলে এসেছি আর হাজারদুয়ারির গেট থেকে এন্ট্রান্স নিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে টিকিট মেবি 25 টাকা করে। তো টিকিট কাটতে হবে পরপর, ওখানে কথা বলছে সিকিউরিটি গার্ডের সাথে সবাই, টিকিট কত করে। আর আই থিঙ্ক ওটা টিকিট কাউন্টারে পর্যন্ত ভিড়, মানে প্রচুর লোক এসছে। আমাদের খুব টাইম কম আছে, তো সব কাজ করতে হবে, কারণ একই দিনে আসা আর একই দিনে যাওয়াটা লিটারালি চাপের ব্যাপার, কারণ আমাদের আসতে প্রায় 6 ঘন্টা লেগে গেছে। তো আমরা থেমেই এসছি, বাট তাও 6 ঘন্টা ইজ হিউজ। তো সেক্ষেত্রে আমাদের টাইমটাকে একটু বাঁচালে আমাদের ওদিকে সুবিধা হতে পারে। তো দেখা যাক যতটা এক্সপ্লোর করা যায় করি, চলো জুড়ে থাকো আমার সাথে। তো টিকিটের প্রাইস 25 টাকা, টিকিটের লাইনে এখন দাঁড়িয়ে আছে। আর মিউজিয়াম আর টোটাল হাজারদুয়ারি 25 টাকায় হয়ে যাবে, বাট মিউজিয়ামে মনে হচ্ছে প্রচুর ভিড় হবে, জানি না কী হবে, বুঝতে পারছি না। তো দেখা যাক কী হয়। লাইনে দাঁড়ানো আমি আর ফাইনালি হাজারদুয়ারি টিকিট কাউন্টার থেকে টিকিটটা দেখিয়ে ঢুকে বললাম ক্যাম্পাসের মধ্যে। এখানে অবধি তো ক্যামেরা এখন অ্যালাউড আছে, বাট একটু বাদে গিয়ে বোধহয় আর ক্যামেরা অ্যালাউড হবে না। তো যতক্ষণ ক্যামেরা অ্যালাউড আছে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। চলো, এখানে সবাই যে যার মতন করে ছবি তুলছে, ভিডিও করছে। তো ঠিক আমার পেছনে যেটা আছে সেটা হাজারদুয়ারি, অ্যান্ড এখন আমার পেছনে যেটা আছে ওটা হলো ক্লক টাওয়ার, আর ওটা হলো মদিনা মসজিদ। মদিনা মসজিদটা এখনো দেখা যাচ্ছে না। আর তো এখন এন্ট্রি নিতে চলেছি হাজারদুয়ারির মধ্যে। এই প্যালেসটা কিন্তু টোটালি ইতালিয়ান একটা ধাঁচে তৈরি করা একটা প্যালেস, আর এই প্যালেসে 1000টার মতন দরজা থাকা, এটার নাম হয়েছে হাজারদুয়ারি, বাট এখানে প্রায় 100টা দরজা পুরো হয়ে গেল ব্ল্যান্ডার। ভিতরে ঢুকতে গেলাম, অ্যান্ড ওখানে বললো মিউজিয়ামে ঢুকতে হলে ক্যামেরা রেখে আসতে। মানে যখন টিকিট আবার তারপর জিজ্ঞেস করলাম যে মালঘরটা কোথায়, বলছে মালঘর। তো জিজ্ঞেস করলাম মালঘর কোথায়, বলছে টিকিট কাউন্টারের ওখানে। মানে কোনো মানে হয়, যখন টিকিট কাটলাম তখন কিছু বললো না, অ্যান্ড এত দূর আসার পর বলছে এখন ওখানে রেখে আসতে। বললাম পাশে কোথাও রাখি না, হবে না। মানে অদ্ভুত, এই একটা জিনিস খুব বাজে লাগলো আমার।
যাই হোক, এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে যেতে হবে, কিছু করার নেই। ভিতরে তো ঢুকতে হবে। তার আগে আমার মনে হয় যে বাকি জিনিসগুলো নিজামত, ইমামবাড়া থেকে শুরু করে যা যা আছে, এই ক্লক টাওয়ার অ্যান্ড সূর্যঘড়ি, এই সব কিছু তোমাদেরকে একবার দেখিয়ে নেওয়াটা বেটার হবে। তো ওটা করি, দেন লাস্টে মিউজিয়াম দেখে একবারে বেরিয়ে যাব। তো হাজারদুয়ারি সেখানে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট পেছনের ভিউটা, মানে মানুষজন কাতারে কাতারে এসছে। লিটারালি আমি কোনোদিনও ভাবিনি মুর্শিদাবাদে এত লোক আসবে। হাজারদুয়ারি এটা সিরাজউদ্দৌলার বানানো নয়, এটা খুব মিথ আছে একটা, সবাই ভাবে এটা নবাব সিরাজউদ্দৌলার বানানো, বাট অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু। সিরাজউদ্দৌলার বানানো ওইটা। আমার পেছনের এই মদিনা মসজিদ, এটাকে মেনলি তৈরি করেছিল নবাব সিরাজউদ্দৌলা। আর এটা তৈরি করার পেছনের ইতিহাস, সিরাজউদ্দৌলার মা, তার মনস্কামনা ছিল তার ছেলে যখন সিংহাসনে বসবে তখন একটা মসজিদ তৈরি করা হবে না, বা মায়ের ইচ্ছেকে রাখার জন্য নবাব সিরাজ এই মসজিদটাকে তৈরি করেছিল। আর এই পেছনে আছে ক্লক টাওয়ার, এটা ভাগীরথীর দিকে মুখ করা। এটা মানে মেনলি ভাবা হয় যে এটা ঠিক ভাগীরথীর দিকে, এবং ওখান থেকে যারা নৌপথে যারা আসতো, মানে তৎকালীন যুগে যারা ব্যবসা করতে আসতো, তো তাদের সুবিধার্থে ওই ঘড়িটাকে তৈরি করা হয়েছিল। তো এগুলো সবই শোনা কথা, আমি জানি। আমার পেছনে যে কামানটা আছে, এই কামানটাকে বলা হয় বাচ্চাওয়ালি কামান। মানে লিটারালি এই কামানটার ওয়েট নাকি প্রচুর টন। আর এই কামানটা নাকি একবার ইউজ করতে গেলে 18 কিলো বারুদের প্রয়োজন হয়। এই কামানটা নাকি লাইফে একবারই ইউজ হয়েছিল। আর সেটা যখন হয়েছিল তখন যারা প্রেগনেন্ট ছিল, তো তাদের অনেক প্রবলেম হয়েছিল, তাদের মিসক্যারেজ হয়ে যায়। তো সেই থেকে আর কোনোদিনও এটাকে ইউজ করা হয়নি, আর এটার নাম রাখা হয়েছিল বাচ্চাওয়ালি কামান। তো আমার পেছনের এই নিজামত ইমামবাড়া, এই ইমামবাড়াটা এখন পুরোটাই সিমেন্টের হলো। প্রথমে নাকি তৈরি করা হয়েছিল কাঠ দিয়ে, এবং পরে তৎকালীন সময় নাকি 6.5 লাখ টাকা দিয়ে এটাকে রিপেয়ার করা হয়েছিল, এবং এটাকে পুরো সিমেন্টের তৈরি করা হয়েছিল। তো এটার ইতিহাস আছে। এটার ইতিহাস বলতে গেলে সবাই বলে যে এটা নাকি মক্কার যে পবিত্র মাটি সেটা দিয়ে তৈরি করা হয়েছিল, এবং এখানে সমস্ত মুসলিমরা একসাথে এসে হজ করতে পারতো। এটা প্রচুর বড় একটা জায়গা, এখানে প্রায় 10,000 জন একসাথে হজ করতে পারতো আর কি। তো এটা বন্ধ রয়েছে। এগুলো নাকি মানে এটা প্লাস ওই মসজিদটা, এই দুটোই নাকি শুধুমাত্র মহরমের সময় খোলে। তো এগুলো তো এখন খোলা পাবো না। তো এখন সূর্যঘড়িটা দেখার ব্যাপার আছে, তো ওটা দেখে দিই, দেন আমি মিউজিয়াম দেখবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এখন যাচ্ছি হলুদ মসজিদের সামনে। তো এখান থেকে নো এন্ট্রি করে রেখেছে, তো এখান থেকে আর যাওয়া যাবে না। বাট আমার পেছনে যে ওই হলুদ মসজিদটা দেখা যাচ্ছে, ওটা হলুদ মসজিদ। তখনকার সময়ের লোকেরা ওইখানে দৈনন্দিন নামাজ পড়তো। অ্যান্ড এই মসজিদ এখনও নামাজ পড়া হয় এই মসজিদে। যেমন বাকি দুটোতে মহরমের দিনই শুধু খোলা হয় বাকি দুটো, বাট এটা বছরের সবসময় খোলা থাকে। তো তোমরা আসলে এই জায়গাগুলো নিশ্চয়ই ভিজিট করো। এখানে প্রচুর মাইকের আওয়াজ, লিটারালি এখানে প্রচুর মাইকের আওয়াজ। বাট ওই আর কি হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম আমার পেছনে পেছন দিকটা, পেছন দিকটায় যেখানে সবাই বলছিল সূর্যঘড়ি, এটা নাকি সূর্যের যাই হোক আগে নাকি ঘড়িটা ছিল, কিন্তু এখন ঘড়িটা এখানে নেই। তো যাই হোক, শুধু পিলারটাই রয়ে গেছে। এই ছিল আমাদের টোটাল হাজারদুয়ারির ভেতরের ভিজিট। তো দেখা হয়ে গেল। এখন আমরা চলে যাব নিউ প্যালেস বা ওয়াসিফ মঞ্জিলের দিকে। তো আমার পেছনে যে প্যালেসটা, এটার নাম নিউ প্যালেস বা ওয়াসিফ আলী প্যালেস। এটা ওয়াসিফ আলী মির্জা এই প্যালেসটা তৈরি করেছিল, আমার পেছনেই আছে। এবং এখানে অনেক কারুকার্য, অনেক স্কাল্পচার আছে যেগুলো প্রায় ভেঙেও গেছে অনেক। তো দেখি ভেতরে ঢোকা যায় কিনা। এখানেও একটা মিউজিয়াম আছে, তো আই হোপ ওখানে ক্যামেরা অ্যালাউড থাকবে না। তো ওটা তো কথা বললেই জানা যাবে, হয়তো জানা যাবে না, দেখা যাক। ভেতরে কি মিউজিয়াম আছে? ক্যামেরা অ্যালাউড হয়ে গেছিলো। তো 10 টাকা করে টিকিট, 16 বছর পর খুললো, বন্ধ হয়ে গেছিলো। তো ঢুকবে তোরা? ক্যামেরা তো অ্যালাউড ভিতরে একদম। বলছি জাফরগঞ্জ সিমেট্রি এদিক থেকে যাওয়া যাবে তো? তো যেটা হলো ভুল রাস্তায় আসেনি, ঠিকঠাক রাস্তায় এসেছি, কিন্তু এখান থেকে বাইক বের করাটা একটু মানে একটু নয়, খুবই চাপের একটা ব্যাপার। বেরিয়ে আমরা তো বের করে নিতে পারবো, কিন্তু ব্যাপারটা হলো পেছনে যে একটা অ্যাপাচি আছে সেটা কি আর বের করতে পারবে? দাঁড়া, হ্যাঁ চল বেরিয়ে।
গাড়ি বেরিয়ে গেছে আমাদেরটা, এবার ওদেরটাও বেরোবে, তোর এসপি বিশাল চড়া সাইডটা ভাই। দেখা যাক। তো এখন যাবো জাফরগঞ্জ সিমেট্রি। ওয়াসিফ মঞ্জিল ভিজিট করে গুগল ম্যাপের দেখানো রাস্তায় আমরা এগিয়ে চলেছি জাফরগঞ্জ সিমেট্রি। ওখানে আমরা যাব মির্জাফরের 1100 যে বংশধর তাদের সমাধি এবং আদি মুন্নি খাঁর জীবন্ত কবর। এরপর আমরা ব্যাক করব, কারণ অনেকটাই সময় হয়ে গেছে আর আমাদেরকে বাড়িতেও ফিরতে হবে। তো গাড়ি হয়ে গেছে পেছনে পার্ক, এবার আমরা যাবো জীবন্ত সমাধির দিকে। তো এখানে নাকি আদি মুন্নি খাঁর জীবন্ত সমাধি আছে, তো গল্পটা বেশ ইন্টারেস্টিং। আমি ভেতরে ঢুকতে ঢুকতে তোমাদেরকে বলবো, শেয়ার করছি তোমাদের সাথে। তিনি নাকি বাচ্চাদের, লিটারালি বাচ্চাদের যেটাকে বলে কলিজা, সে কলিজা খেত। তো এই কথাটা জানতে পেরে ওনার জীবন্ত সমাধি দেয়। তো এটাকেই বলা হয় এই জন্য জীবন্ত সমাধি। এটি আজিমুন্নিসার জীবন্ত কবর, যিনি কিনা ছিলেন সুজা খানের স্ত্রী। ফাইনালি আমরা অনেকগুলো প্লেস ভিজিট করলাম, অনেকগুলো হয়তো করতে পারলাম না। এবারের মতো মুর্শিদাবাদকে এখানেই টাটা বলতে হবে, আর হয়তো আবার পরের বার আসবো, তোমাদের সাথে আবার দেখা হবে। আর যদি আসি তো আবার এক্সপ্লোর হবে, বাট আমার মনে হয় যে আমি যে জায়গাগুলো কভার করলাম এগুলোই মেনলি ইম্পর্টেন্ট জায়গা। ফাইনালি ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সামনেই একটা পুরুলিয়া ব্লগ আসতে চলেছে, আমি ফেব্রুয়ারি মাসের দিকে পুরুলিয়া যাচ্ছি ফ্যামিলির সামনে, তো সেখানে তোমাদের সাথে দেখা হবে অবভিয়াসলি। আপাতত এখন যেতে হবে বাড়ি, তো এখন গাড়ি নিতে হবে। অলরেডি বেজে গেছে 3:30, অনেক লেট হয়ে গেছে। এখন রানিং গাড়ি ধরবো, বাড়ি যাবো। টাটা।